আপনারা এখন আমার ভিডিওতে যে তেলাপিয়াগুলো দেখতেছেন, এটা আমরা পুকুরে ছাড়ছিলাম এবং পুকুরে ছাড়ার পরের দিনই এই তেলাপিয়াগুলো মরে সবগুলো বেঁচে ওঠে। আমরা এই পুকুরে প্রায় ৫০,০০০ তেলাপিয়া ছাড়ছিলাম। যেহেতু এটা ১০,০০০ একটা প্রকল্প, ৫,০০০ করে আমরা ৫০,০০০ তেলাপিয়া দিয়েছিলাম। সেখান থেকে আমাদের প্রায় ৩০,০০০ মতন তেলাপিয়া মারা গেছে এবং আমরা যে ধারণা করতেছি আগামী ২-১ দিনের মধ্যে আরও ৫ থেকে ১০,০০০ মারা যাবে। অর্থাৎ ৫০,০০০ যে তেলাপিয়াগুলো দিয়েছি সেখান থেকে আমাদের এই পুকুরে ১০,০০০ তেলাপিয়া সারভাইভ করতে পারবে, বাদবাকি ৪০,০০০ মারা যাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে এই ধরনের বড় ভয়াবহ আমরা ক্ষতির সম্মুখীন কীভাবে হয়েছি? আমাদের এই যে তেলাপিয়াগুলো দেখতেছেন এগুলো ১৫ থেকে ২০ পিসের মধ্যে ছিল। যে একেকটা তেলাপিয়া আমাদের ঘরে ক্রয় করা হয়েছে প্রায় ৳১০ করে। যেহেতু আমরা উন্নত মানের তেলাপিয়া জাতগুলো কিনে থাকি। এখন এই তেলাপিয়াগুলো যখন আমরা এনে পুকুরে দিই তখন এখান থেকে প্রায় ৫০ এর মধ্যে ৩০,০০০ আজকেই মারা গেল। যে ২-১ দিনের মধ্যে আরও ১০,০০০ মারে, মোটামুটি ৪০,০০০ তেলাপিয়া একদম যে ইনস্ট্যান্ট মারা যাবে। প্রশ্ন হলো যে এরকম সমস্যা এ পুকুরে কেন হলো? এটা মূলত পরিবহনজনিত সমস্যা হয়েছিল। অর্থাৎ আমরা যেখান থেকে তেলাপিয়াগুলো নিয়ে আসি সেটা অনেকটা আপনার দূর ছিল এবং সেখানে আমরা পাতিলে করে পানি দিয়ে সেগুলো একটু নাড়াচাড়া করে ডিও অর্থাৎ ডিজেল অক্সিজেন তৈরি করে সেগুলো আমরা গাড়িতে আনি এবং গাড়িতে আমরা অক্সিজেন এবং যে সিলিন্ডার অক্সিজেন ছিল সেটার মধ্যে দিয়ে পুকুর পাড়ে নিয়ে আসি এবং আমাদের এই পুকুরটা যে চরাঞ্চল হওয়া সেখান থেকে প্রায় ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত আবার যে আমরা যে পাতিলে করে এই মাছগুলো নিয়ে পুকুরে আমাদের ফেলতে হয়েছে। এতে যেটা হলো যে আমরা যে ডিজেল অক্সিজেন অর্থাৎ মাছগুলো বেঁচে থাকার জন্য যে ডিজেল অক্সিজেনগুলো দরকার হয় সেগুলো পর্যাপ্ত পরিমাণ মাছগুলো পায়নি এবং মাছগুলো শ্বাসকষ্ট হয় এবং যেমন আমরা পুকুরে ছাড়ি এই মাছগুলো দুর্বল পড়ে। সাধারণত যেসব মাছ পুকুরে দুর্বল যাবে তখন সেই সময় আমাদের লবণ ছিটানোর দরকার ছিল, কিন্তু এক্ষেত্রে আমরা কোনো ধরনের প্রাথমিক ট্রিটমেন্ট করিনি। যার দরুন আপনারা দেখতেছেন যে পুরো পুকুরে যে তেলাপিয়াগুলো দিয়েছি তার মধ্যে ৪০,০০০ তেলাপিয়াই নষ্ট হয়ে গেছে, অর্থাৎ মারা গেছে। বাদবাকি যে ১০,০০০ আছে সেগুলো রেখে এখন আমাদের এই পুকুরে আবার নতুন করে প্রায় ৪০,০০০ মতো তেলাপিয়া দিতে হবে। আমরা আশা করতেছি আমাদের যেহেতু এই মাছগুলো ৩ বার ক্লিন করা, অর্থাৎ আমরা যেখান থেকে মাছগুলো কিনছি সেখান থেকে গাড়িতে আনা একটা ক্যারিং করা হয়েছে, যেগুলো পাতিল করে নিয়ে আসছি। তারপর গাড়িতে আমরা যে ড্রামস যেখানে অক্সিজেন দেওয়া ছিল, যে অক্সিজেন ড্রামে দিয়েছি এবং সেখান থেকে আবার গাড়ি থেকে এই মাছগুলো যে ক্যারিং করে আমরা পুকুরে আনছি। এই ৩টা ধাপের মধ্যে কোনো একটা ধাপের মধ্যে যে অক্সিজেনগুলো মাছকে পাওয়ার কথা অর্থাৎ ডিজেল অক্সিজেন সেটা পায়নি। এতে মাছগুলো একেবারে দুর্বল হয়ে যায় এবং পানিতে ছাড়ার সাথে যে আমরা ওই পুকুরের পরিবেশ আর এই পুকুরের পরিবেশের সাথে মাছগুলো যে ইনস্ট্যান্ট খাপ খাইতে পারেনি। সেজন্য এখানে প্রায় আপনার যে বলতে গেলে যে ৮০ থেকে ৫০% মাছই মারা গেছে। এটা আমরা আসলে বিশাল একটা ক্ষতির সম্মুখীন হয়েছি। এখানে যদি আমরা প্রতি পিস মাছের দাম ৳১০ করে ধরি, ৪০,০০০ মাছের দাম একদম ৳৪,০০,০০০ ইনস্ট্যান্ট লস। এর মধ্যে আরও বেশ কিছু প্রবলেম আমাদের সৃষ্টি হবে। যেহেতু এতগুলো মাছ একসাথে মারা গেছে, এই মাছগুলো কিছু মাছ পচে আমরা নিচে বসে যাবে, সেখান থেকে একটা অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে পানিতে এবং অ্যামোনিয়া গ্যাসের জন্য আমাদের ট্রিটমেন্ট করতে হবে এবং পানিগুলো আবার পুনরায় ফিল্টারিং করতে হবে। যেহেতু এতগুলো মাছ একসাথে মারা গেছে এখানে, যে ফিল্টারিং করতে হলে আমাদের এখানে আবার নতুন করে যে প্যারাসাইট জীবাণুনাশক এবং পানির পিএইচগুলো দেখে পিএইচ ঠিক করার জন্য চুন এগুলো ব্যবহার করে পানিগুলো ফিল্টারিং করে এনে আবার নতুন করে তেলাপিয়া দিতে হবে এবং এটা আমাদের যে একদিকে তো আর্থিকভাবে ৪ থেকে ৫ লক্ষ টাকা তেলাপিয়া মৃত্যুতে লস হলো, অন্যদিকে আমরা যেহেতু আবার নতুন করে পানিগুলো ফিল্টারিং সেখানে একটা আমাদের খরচ হবে। আর দ্বিতীয় কথা হলো আমরা যে এই তেলাপিয়াগুলো যে তারিখ থেকে চাষ করা শুরু করা ছিল, যেহেতু আমরা ১ বছর পর্যন্ত একটা প্রকল্প চাষ করি, সেখান থেকে আমরা অনেকটা পিছিয়ে গেলাম। অর্থাৎ আরও এখানে ১ মাস বেশি সময় লাগবে। অর্থাৎ আমরা এই পুকুরটা যেখানে ১২ মাসের জন্য একটা যে প্ল্যান তৈরি করছি সেখানে এটাকে এখন ১৩ মাস চাষ করতে হবে। যেহেতু আমার নতুন করে তেলাপিয়া এনে সেটিং করতে করতে পুরো ১ মাসের মতন সময় লেগে যাবে। সাধারণ ক্ষেত্রে আমরা তেলাপিয়াগুলো নার্সিং করে ফেলি, অর্থাৎ আমাদের যেখানে যে প্রকল্প ২০, ৩০, ৪০ একর প্রকল্প সেখানে আমরা তেলাপিয়াগুলো নার্সিং করে, কিন্তু ক্ষেত্র বিশেষে আমরা দূর থেকে তেলাপিয়াগুলো নিয়ে আসতে হয় এবং এতে আমাদের সমস্যাটা সৃষ্টি হয়ে যায়। যদি আমরা কোনো নতুন প্রকল্প স্টার্ট করতে চাই সেখানে আমরা যে বছরের শুরুতে আমাদেরকে নার্সিং করে তেলাপিয়া রাখা সম্ভব না, সেখানে জন্য আমরা বাড়ি থেকে তেলাপিয়া কিনতে বা আমরা অন্য যে প্রকল্প তেলাপিয়া নার্সিং করি সেখান থেকে আমরা পরিবহন করে নিয়ে চলে আসি। এখানে সেম অনুরূপভাবে হয়েছিল, যেহেতু আমাদের নতুন প্রকল্প ছিল সেই জন্য আমরা এখানে দূর থেকে তেলাপিয়াগুলো নিয়ে আসছি। তারপর তো আপনারা অলরেডি ভিডিওর মাধ্যমে দেখতেছেন যে আমরা যে ৫০,০০০ তেলাপিয়াতে আমার ৩০,০০০ তেলাপিয়া অলরেডি মারা গেছে, বাদবাকি ১০,০০০ তেলাপিয়াও মারা যাওয়ার মতন আমরা দাঁড়া করতেছি এবং যে ১০,০০০ তেলাপিয়া থাকে সেগুলো বাদ দিয়ে আমরা আরও নতুন করে ৪০,০০০ তেলাপিয়া এই পুকুরে অ্যাড করতে হবে।
যাক, এই ভিডিওতে করার উদ্দেশ্য হলো আপনারা যখন পরিবহন করে কোথাও কোনো থেকে তেলাপিয়া বা কোনো পোনা জাতীয় মাছ সংগ্রহ করুন, তখন আপনাদের মাছগুলো যাতে ডিজে বক্স দিতে হয় সেটা ভালো করে খেয়াল রাখবেন। এবং যে ফাতিল করে বা যে লেবার দিয়ে আপনারা এই মাছগুলো আনার চেষ্টা করবেন, তারা যেন সবসময় যে ফাতিলগুলো তৈরি ডিজেল অক্সিজেন তৈরি করে সেটার খেয়াল রাখবেন। যদি কোনোভাবে ডিজেল অক্সিজেনের প্রবলেম হয়, তাহলে আপনার সবগুলো তেলাপিয়া আমার মতো মারা যাবে এবং আপনি যে একদিকে আপনার পুকুরে যে 12 মাসে তাকে 13টা মাছ চাষ করতে হবে এবং দ্বিতীয় আর্থিকভাবে লস হবে এবং তৃতীয়ত সবচেয়ে বড় কথা হলো আপনি পুনরায় পানিগুলো ফিল্টারিং করতে হবে। এই তিনটাটাও আপনাকে আবহাওয়া নতুন করে তৈরি করতে হবে। সুতরাং আপনারা পুকুরে তেলাপিয়া ছাড়ার আগে যে তেলাপিয়াগুলো আনার ক্ষেত্রে পরিবহনজনিত যাতে কোনো সমস্যা না হয় এবং পরিবহনের সময় আপনার যে মাছগুলো যাতে ডিজেল অক্সিজেন, যেটাকে আপনার ডিও বলা হয়, এটা যেন ঠিকমতো মাছগুলো পায় সেটা আপনি খেয়াল রাখবেন। নতুবা আমার মতন আপনার যে তেলাপিয়া নার্সিং বা তেলাপিয়া ফার্মিং সেখান থেকে অনেকটা আপনার পিছিয়ে পড়ে যাবেন। অবশ্য আপনাদেরকে বলে কি, আমরা প্রায় 200 থেকে 250 একর প্রকল্প নিয়ে কাজ করি। সেই জন্য আমাদের বেশ কিছু প্রকল্প মাঝে মধ্যে সমস্যা হয়, সেগুলো আমরা সঙ্গে সঙ্গে সমাধান করি। এবং যে একেবারে সহজ করে বলতে গেলে কন্টিনিউয়াসলি যে আমাদের কোনো না কোনো সমস্যা লেগে থাকে, যেহেতু বিশাল একটা প্রজেক্ট আমাদের পরিচালনা করতে হয় এবং আমরা যে বিশাল যে 200 থেকে 250 একর মতন নিয়ে আমাদের কাজ করতে হয়, সেই জন্য আমরা যে সমস্যাগুলো সেগুলো এখানে আমাদের তুলে ধরি এবং আপনাদের মতামত যখন আমরা জানাই তখন আপনারা জানাই, যাতে আমরা যে মতামতগুলো মাধ্যমে আমাদের কোনো ভুল থাকলে সেটা যেন আমরা বুঝতে পারি। যাক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।